আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন। এবার গলা কেটে হত্যা করা হলো ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিমকে। শিক্ষার্থীদের বিক্ষোভ। আমার শিক্ষক মূল্য জ্ঞান জবাব চাই, জবাব চাই, জবাব চাই। তৃতীয় দফা নির্বাচনে 614টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অর্ধ শতাধিক। টিকিটের দাম বাড়ানো সহ নানা অব্যবস্থাপনায় পশ্চিমাঞ্চলের রেলওয়ে। যাত্রী কমেছে 10%, সেবার মান নিয়েও অভিযোগ। এবং পাহাড়ি ঢলে মৌলভীবাজারের হাওড়াঞ্চলের প্রায় 1000 হেক্টর জমির আধা পাকা ধান পানির নিচে, হতাশায় কৃষকরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক। আবারও হত্যাকাণ্ডের শিকার হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবার ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে নগরীর শালবাগান আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে ব্লগার হত্যার মতো একই কায়দায় খুন করা হয়েছে অধ্যাপক রেজাউলকে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাইফুর রহমান রকি ও রাকিবুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সবাই খেলে এইভাবে চলে যায়, কিন্তু কেউ শাস্তি দিতে পারে না, সব ধামা চাপা করে যায়। যদি মেডিকেলে নিয়ে যেত মানুষটাকে বাঁচত, মেডিকেলে নিয়ে গেল। এই আক্ষেপ স্বজন হারানোর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের মর্মান্তিক এ মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। শালবাগানে নিজ বাড়ির সামনে হামলার শিকার হলেও হাসপাতালে নেয়ার সময়টুকুও পাননি স্বজনরা। প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন অধ্যাপক রেজাউল। পথে বটতলা মোড়ে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ছুটে আসেন শিক্ষার্থী ও সহকর্মীরা। শুধু পরিবারে নয়, বন্ধুসুলভ শিক্ষকের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরাও। যাদের সাথে কারো কোনো কাউকে কিছু বলতো না, সবার থেকে আলাদা, আমাদের সাথে বন্ধুর মতোই ছিল। গেটটা আটকে এসে এখানে বসেছি, আর ওই যে পাড়ের থেকে আসতে শতবীর বাবাকে কে যেন হলো গলা কেটে গেছে। ডিপার্টমেন্টের কিছু ছেলে মেয়েদের নিয়ে গান বাজনার একটা সংগঠন করতেন আর কি। এত অনেস্ট, এত ভালো মানুষ আমরা কখনো দেখিনি। ধারালো ভারী অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আর পুলিশ বলছে ব্লগার হত্যার মতো একই কায়দায় তাকে হত্যা করা হয়েছে। কোন সময় তিনি ধর্মীয় লেখালেখি করেন এই বিষয়ে তার বিভাগের প্রফেসর এবং বিভাগীয় প্রধান আছেন, ওনারও জানা নেই। উনি নিরপেক্ষ মানুষ ছিলেন। সম্ভাব্য যত আলামত এবং তথ্য আমরা কালেকশনের চেষ্টায় আছি। তবে নেচার অফ ইনজুরি দেখে মনে হয় অতীতে ব্লগারদের যারা খুন করেছেন সেই ধরনের ধারালো অস্ত্রেরই আঘাত। হেভি শার্প কাটিং উইপন দিয়ে আমরা বলবো তাকে সজোরে পিছন দিক থেকে মারা হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি এক কোপেই তিনি মাটিতে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। আমার শিক্ষক মূল্য জ্ঞান জবাব চাই, জবাব চাই। ঘটনার প্রতিবাদে দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষক শিক্ষার্থীরা। এ পর্যন্ত 41 জন শিক্ষককে হত্যা করা হলো, কিন্তু এর একটা বিচার এখন পর্যন্ত হলো না। তার সংস্কৃতি মনা ছিলেন, কিন্তু সংস্কৃতি মনা হলেই যে পরিণতিটা এরকম করুণ হবে, কোনোভাবে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। এটা যেন একটি নৈমিত্তিক ঘটনা হয়ে পড়েছে। একজন শিক্ষক হত্যা হচ্ছেন, তার কারণ জানা যাচ্ছে না। এর আগে 2014 সালের 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে একইভাবে হত্যা করে দুর্বৃত্তরা। সময় সংবাদ, রাজশাহী। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ নির্বিঘ্নে শেষ হয়েছে। 48 জেলার 614টি ইউনিয়নে ভোট গ্রহণ সকাল 8টায় শুরু হয়ে একটানা চলে বিকেল 4টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। এদিকে চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, নাটোর ও শেরপুর সহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী সহিংসতায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ফটিকছড়ির 14টি ইউনিয়নের নির্বাচনে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরের দিকে কিছু কিছু এলাকায় কেন্দ্র দখলের খবর পাওয়া যায়। অভিযোগ পাওয়া যায় জাল ভোটেরও। তবে পুলিশের তৎপরতায় শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই কেন্দ্রে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আমরা এসে সাথে সাথে এটা প্রশমন করেছি। শেরপুরের 6টি ইউনিয়নে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে গ্রামবাসীও জড়িয়ে পড়ে সংঘর্ষে।
পুলিশ এ সময় অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া দক্ষিণ কোড়েতলী ভোটকেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। একদল উচ্ছৃঙ্খল জনতা এসে আমাদের নির্বাচনী লোকদেরকে সব পক্ষ থেকে বের করে দিছে, নিজেরা চেয়ার টেবিল ছুঁড়ে মারছে। নাটোরের খোলাবাড়িয়া, হালসা, ছাতনি, তেবাড়িয়া ও কাফুরিয়া ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের খবর পাওয়া যায়। পরে সংবাদ সম্মেলন করে এসব ইউনিয়নের বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া কুমিল্লা, শেরপুর ও নারায়ণগঞ্জ সহ দেশের কিছু কিছু এলাকার 2-1টি ভোটকেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রত্যেকেরই নিজস্ব ভিউ পয়েন্ট আছে, বিশেষ করে একটা পার্টিকুলার কেন্দ্র কিংবা একটা পার্টিকুলার ইউনিয়ন পরিষদের সম্বন্ধে বলতে গেলেই একটা বায়াসনেস চলে আসে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, আপনাদের বুঝতে হবে। নর্মালি আমরা কিন্তু এখান থেকে কোনো কেন্দ্র বন্ধ করি না, কারণ আমরা তো দেখছি না। সরেজমিনে নিজের চোখ দিয়ে দেখছেন প্রিজাইডিং অফিসার, আইনেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বন্ধ করবেন কেন্দ্র। তিনি হচ্ছেন ওই কেন্দ্রের সর্বময় কর্তা, আমাদের প্রতিভু ওখানে, তিনি বন্ধ করে থেকে থাকেন। এবারও যে 24টার কথা বললাম, এগুলির অধিকাংশই তারা বন্ধ করেছে। কিন্তু এখান থেকে ওখানকার তথ্যের ভিত্তিতে আমরা চেক করে আমরাও যে বন্ধ করেছি কেন্দ্র, এই চাটখিলে, এটা প্রমাণ করে যে আমরা অত্যন্ত সতর্কতার সাথে জিনিসটা দেখছি এবং অ্যাকশন নিচ্ছি। আর একটু জোরে বলেন, আমি শুনছি। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের সংবাদে। এদিকে তৃতীয় ধাপে উৎসবমুখর পরিবেশে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি হওয়ায় অনেক কেন্দ্রে তাৎক্ষণিকভাবে বুথের সংখ্যা বাড়ানো হয়। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আনন্দঘন পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গাজীপুরের 3টি উপজেলার 20টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নারায়ণগঞ্জে প্রখর রোদ উপেক্ষা করে ভোট কেন্দ্রে ছুটে আসেন ভোটাররা। জেলার সদর ও রূপগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হওয়ায় এসব এলাকায় শুধুমাত্র সদস্য ও নারী সদস্য পদে নির্বাচন হয়েছে। সারাটা দিন একটি শান্তিপূর্ণ ইলেকশন এই মুরাপাড়া ইউনিয়নে পরিচালিত হয়েছে, সেটা আপনারা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, আপনারা জানতে পেরেছেন বা দেখেছেন। কোথাও তেমন কোনো অনিয়ম বা অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। চট্টগ্রামে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় ভোট কেন্দ্রগুলোতে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃতীয় দফা নির্বাচনে চট্টগ্রামে শুধুমাত্র ফটিকছড়ি উপজেলার 14টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে দিনভর ভোট দিতে আসেন ভোটাররা। এদিকে সিলেটে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার 15টি ইউনিয়নে 141টি কেন্দ্রে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরিবেশ শান্তিপূর্ণ হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তাই তাৎক্ষণিকভাবে অনেক কেন্দ্রে বুথের সংখ্যা বাড়ানো হয়। ভোটটা যে খুব শৃঙ্খলাভাবে চলতে আসে, তো এটাই আমরা করতে আসি যে মারধর না হইয়া শৃঙ্খলাভাবে চলাটা অনেক ভালো। খুব উৎসব লাগছে, খুব পছন্দ লাগছে। দিনেও কিছু মোটামুটি ভালো দেখা যাচ্ছে। যেখানে বেশি লাইন, বড় লাইন হয়ে যাচ্ছে, সেখানে আমরা ম্যানেজ করে দিয়ে একটু গোপন কক্ষ বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি ভোটটা কাস্ট করার ব্যবস্থা করছি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার 22টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে 219টি কেন্দ্রে 6 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। তাদের কঠোর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভালোভাবে ভোট দেওয়া হয়েছে, কোনো গ্যাঞ্জাম হয়েছে না। খুবই মনোরম পরিবেশ, শান্ত শিষ্টভাবে আমরা ভোট দিতে পারতেছি। সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, কোনো জায়গা থেকে আমাদের কাছে কোনো বিশৃঙ্খলার খবর আসেনি। এছাড়া উৎসবমুখর পরিবেশে রাজশাহীর 2টি উপজেলার 16টি ইউনিয়নে এবং রংপুরের মিঠাপুকুরের 7টি ইউনিয়নে তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। দর্শক, ভোট গণনার খবর জানাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়ন এলাকায় আছেন রিপোর্টার তাফসির বাবু এবং চট্টগ্রামের ফটিকছড়ির পাইনডং ইউনিয়নে আছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি তাফসির বাবুর কাছে। হ্যাঁ, আসলে এখানে তো ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা পরে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হয় বিকেল 5টার দিকে এবং এখানে আমরা রয়েছি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নে। এখানে একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে 5টার সময় ভোট গণনা শুরু হয়নি। আসলে ভোট যে আমরা জানি যে বিভিন্ন রকমের প্রার্থী রয়েছে, 3 রকমের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য এবং মেম্বার। তো তাদের প্রত্যেকেরই জন্য কিন্তু আলাদা আলাদা রঙের ব্যালট পেপার রয়েছে। সেই ব্যালট পেপারগুলো প্রথমত এখানে আলাদা করা হয়েছে এবং এখানে ঠিক 6টা নাগাদ আমরা দেখেছি যে সেই ব্যালট পেপারগুলো গণনা শুরু করা হয়েছে। অর্থাৎ চেয়ারম্যানের ব্যালট পেপারগুলো সব এক জায়গায় করা হয়েছে এবং এখন সেগুলো গুনে দেখা হচ্ছে যে কোন চেয়ারম্যান প্রার্থী কতটি ভোট পেয়েছেন। এবং একটি বিষয় বলে রাখি যে এখানে যে ভোট গণনা হচ্ছে, এখানে আমরা দেখেছি যে ধানের শীষের প্রার্থী কিন্তু এখানে প্রার্থীর যে প্রতিনিধি তিনি উপস্থিত রয়েছেন, একই সাথে নৌকা মার্কার যিনি প্রতিনিধি তিনিও উপস্থিত রয়েছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রিজাইডিং অফিসার সকলের উপস্থিতিতেই এখানে আসলে সুষ্ঠুভাবে ভোটগুলো গণনা করা হচ্ছে। নৌকা এবং ধানের শীষ চেয়ারম্যান পদের এই ব্যালট পেপারগুলো আলাদা করা হচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের যে ব্যালট পেপার সেগুলো আলাদা করা হচ্ছে। আর এই ভোট গণনা প্রক্রিয়া আসলে যতক্ষণ ভোট গণনা শেষ না হয় ততক্ষণই চলবে এবং এরপরেই এখান থেকেই ফলাফল ঘোষণা করা হবে যে কে কতটি ভোট পেলেন। এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2029টি এবং সারাদিনেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গ্রহণের যে হার তিনি আমাদেরকে জানিয়েছেন, সারাদিনে তিনি জানিয়েছেন যে 70% ভোট এখানে পড়েছে এই কেন্দ্রতে। এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এখানে এবং এর বাইরে অন্যান্য যেসব উপজেলায় গিয়েছে সেগুলোতেও দেখেছি যে আসলে নারী ভোটারদের উপস্থিতি অনেক ছিল এবং একই সাথে পুরুষ ভোটারদের উপস্থিতিও ছিল। আর দেখি যে এই কেন্দ্রের বাইরে যে মাঠ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে উৎসুক মানুষ কিন্তু এই মাঠে উপস্থিত রয়েছেন, প্রার্থীর সমর্থকরা ভোটাররা উপস্থিত রয়েছেন, ফলাফল জানার অপেক্ষায় তারা এখানে রয়েছেন। এবং এই কেন্দ্রের বাইরে কিন্তু আমরা দেখেছি বিজিবির টহল যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ এবং আনসার তারাও উপস্থিত রয়েছেন। তো এই ছিল এই কেন্দ্রের নির্বাচনের ভোট গণনার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী কমল দে। ধন্যবাদ তাফসির। সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা 14টি ইউনিয়নের 128টি কেন্দ্রে যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং ভোট গ্রহণ চলেছে, মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনার পর এখন সে পরিবেশ কিন্তু বজায় রয়েছে। এখন আমরা দেখেছি বিকাল 4টা ভোট গ্রহণ শেষ হওয়ার পরে 5টা ভোট গণনা শুরু হয় এবং এখন সে ভোট গণনা চলছে এবং ভোট গণনা শেষে এখন চলছে ফলাফল ঘোষণা। আমরা দেখেছি এখানে সকালে কিন্তু উৎসবমুখর পরিবেশে 128টি কেন্দ্রে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দিয়ে ভোট গ্রহণ চলছিল। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী কিন্তু বিশৃঙ্খলা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সেই উৎসব শেষ, এখন চলছে ফলাফল ঘোষণা। প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি একই ধরনের চিত্র বিরাজ করছে, তার ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং যারা সমর্থক রয়েছেন, কর্মী সমর্থক, তারা উচ্ছ্বাসে মেতে উঠছেন এবং তারা উল্লাস প্রকাশ করছেন তাদের কর্মীরা, তাদের নেতারা জিতার পরে। এই ব্যবস্থায় চলছে ফলাফল ঘোষণা মূলত কেন্দ্রে কেন্দ্রে। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল চলে যাবে রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার সেখান থেকে তারা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। তো এখন পর্যন্ত বলা যায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দুপুরের এর মাঝে কিন্তু চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার 14টি ইউনিয়নের মোটে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন চলছে ফলাফল ঘোষণা। অর্থাৎ কেন্দ্র থেকে আমরা জানি 7টার পর আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। এবার 14টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান প্রতিনিধি আগে নির্বাচিত হয়েছেন, 10টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান প্রতিনিধিত্ব হয়েছে এবং এর মধ্যে 8টি ইউনিয়নের থেকে বিএনপির পক্ষ থেকে পুনর্নির্বাচন দাবি করা হয়েছে এবং 2টি নির্বাচন থেকে আওয়ামী লীগ এখনো তারা পুনর্নির্বাচন দাবি করেছেন। তো এখন পর্যন্ত বলা যায় উৎসবমুখর পরিবেশের মধ্যে চলছে এই ফলাফল ঘোষণা। আমার কাছে এখন পর্যন্ত ছিল চট্টগ্রাম ফটিকছড়ি থেকে 14টি ইউনিয়নের 128টি যে কেন্দ্র, সেই কেন্দ্রে ফলাফল সর্বশেষ।
কমল, আপনাকে ধন্যবাদ তাফসিরকেও। দর্শক, গাজীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়ন এলাকা থেকে রিপোর্টার তাফসির বাবু এবং চট্টগ্রামের ফটিকছড়ির পাইনডং ইউনিয়ন থেকে সহকর্মী কমল দে জানাচ্ছিলেন তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পরবর্তী গণনার খবর। এদিকে তৃতীয় দফার এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ কেমন ছিল তা নিয়ে কথা বলতে আমাদের চট্টগ্রাম স্টুডিওতে যোগ দিয়েছেন সচেতন নাগরিক কমিটির জেলা সহসভাপতি জেসমিন সুলতানা পারু। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। জনাব জেসমিন সুলতানা পারু, বাংলার সময় আপনাকে স্বাগত। আচ্ছা, আপনারা তো এমনিতে নির্বাচনী এলাকাগুলোতে পর্যবেক্ষণ করেছেন, ঘুরে দেখেছেন, তো সেই এলাকাগুলোর এবং ভোট কেন্দ্রগুলোতে আসলে পরিবেশ কেমন ছিল, কি দেখলেন আপনারা? যে এলাকাগুলো আমরা ঘুরে দেখেছি পরিবেশ অত্যন্ত ভালো ছিল এবং উৎসাহ উদ্দীপনা আমাদের দেশের মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে ভোট দেওয়ার ব্যাপারে, বিশেষ করে নারীরা, তারা এক উৎসাহ উদ্দীপনার সাথে ভোট কেন্দ্রে যাচ্ছে এবং ভোট দিচ্ছে। মোটামুটি পরিবেশ ভালোই ছিল। অন্যান্য সময় আমরা যেটা দেখেছি সেটা থেকে এবারের ভোট কেন্দ্র আমি বলবো পরিবেশ অত্যন্ত ভালো এবং সবাই অত্যন্ত আনন্দের সাথে তারা সচেতনভাবে ভোটগুলো দিতে পারছে। এটাই আমাদের কাছে ভালো লেগেছে। আচ্ছা আপা, আপনারা তো এর আগেও দুদফা ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখেছেন, তো সেবারের তুলনায় এবারের ভোটার উপস্থিতি সব মিলে সার্বিক পরিবেশ কেমন ছিল আসলে? যে আমার কাছে মনে হয়েছে যেমন আগে যে ভোট কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি কিছুটা অনিয়ম দেখেছি, কিছুটা সহিংসতা দেখেছি এবং অনেক সময় এই ভীতিতে অনেকে ভোট কেন্দ্র বর্জন করতেও দেখেছি। কিন্তু এবার কিন্তু সবাই তাদের ভোটটা তারা দেবে, এই সচেতনতা থেকে, এই অঙ্গীকার থেকে তারা ভোট কেন্দ্র যাচ্ছে এবং সেই ভোট কেন্দ্র যখন এই ভোট শুরু হয়েছে অনবরত তারা যাচ্ছে। সব ধরনের যারা ভোটার হয়েছে তারা, বিশেষ করে নারীদের উৎসাহ উদ্দীপনার একদম শেষ নেই। সবাই, আমার কাছে খুব ভালো লেগেছে, আমার ভোট আমি দেব, আমার অধিকারটা আমি প্রয়োগ করব, এই যে একটা সচেতনতা, এইটা তারা যাচ্ছে এবং প্রয়োগ করতেছে, এটাই আশাব্যঞ্জক বলে আমি মনে করি। অন্যান্য তুলনায় তার মানে কি আপা আগের তুলনায় ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়েছে কিনা? অবশ্যই বেড়েছে, কারণ আমাদের জনসংখ্যা তো বেড়েছে, যেমন ভোটার সংখ্যাও বেড়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং আন্তরিকতা এবং সচেতনতা, বিশেষ করে এই যে গণতান্ত্রিক চর্চার বিষয়টা ওরা যে ধারণ করেছে এবং প্রয়োগের ব্যাপারে ওরা সচেতন হয়েছে, এই জন্য এবার অনেক বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে। আপা, আপনি তো বললেন যে ভোটারদের উপস্থিতি বেড়েছে, তো এই যে উপস্থিতি বাড়ার এর পেছনে আসলে এই তৃতীয় দফায় এসে কি কারণ মনে করছেন আপনি? এটা আমার কাছে মনে হয় যে ভোটের যে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে এবং এইটা যে ভোট দেওয়ার ব্যাপারে মানে বিভিন্ন পর্যায়ে তাদের সচেতনতা, যে কার্যক্রমগুলো সরকারি বেসরকারি পর্যায়ে যে সচেতনতামূলক কার্যক্রম তৈরি হয়েছে, সেটার ওদের মধ্যে একটা আশাব্যঞ্জক এবং উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে গেছে এবং এখন যে কোনো নাগরিক ভোটের অধিকার দেওয়ার জন্য তারা অত্যন্ত সচেতন। তাদের কোনো কিছুতে তাদের আর পিছিয়ে রাখার কোনো অবকাশ নেই। তারা মনে করতেছে আমার ভোট আমি দেবই যে কোনো পরিস্থিতিতে। সুতরাং এই জায়গাটা যে তৈরি হয়েছে, এটা আমার মনে হয় আমাদের আগামী ভোটের জন্য যে নির্বাচনগুলো যে এলাকা এখনো হয় নাই, মানে এখনো পর্যন্ত ভোট শুরু হয়নি, এটা অত্যন্ত তাদেরও আশা সঞ্চার করবে, তাদের মধ্যেও আবার উৎসাহিত করবে, এটা আমার কাছে মনে হচ্ছে। জি জনাব জেসমিন সুলতানা পারু আপা, আপনাকে ধন্যবাদ। দর্শক, তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে কথা বলতে আমাদের চট্টগ্রাম স্টুডিওতে যোগ দিয়েছিলেন সচেতন নাগরিক কমিটির জেলা সহসভাপতি জেসমিন সুলতানা পারু। আমরা এতক্ষণ কথা বললাম তার সাথে, জেনে নিলাম চট্টগ্রাম এলাকার ভোটের সার্বিক পরিস্থিতি। যাত্রী ভোগান্তি বিবেচনায় গত 3 দিন ধরে চলা নৌ শ্রমিকদের ধর্মঘটের আওতামুক্ত যাত্রীবাহী লঞ্চগুলো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। সকাল থেকে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন রুটের বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ টার্মিনাল থেকে যথাসময়ে ছেড়ে যায়। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ 15 দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো সারা দেশে ধর্মঘট পালন করছে নৌ শ্রমিকরা। তবে যাত্রী ভোগান্তি বিবেচনায় আজ থেকে ধর্মঘট আংশিক প্রত্যাহার করে শুধুমাত্র যাত্রীবাহী লঞ্চ চালানোর ঘোষণা দেন তারা। ফলে গত 3 দিনের ভোগান্তি শেষে আজ স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মাঝে। বৃহস্পতিবার দিন আইসা সদরঘাট 3-4 ঘন্টা থাইকে পরে ফেরত গেছি আবার। আজকে প্রত্যাহার তা জানি না, আজকে অনুমানিক আইসা দেখে লঞ্চ চলতে আছে। মালিক এবং লঞ্চ কর্মীদের সাথে ইয়ে হওয়াতে আমরা ভোগান্তির ভিতরে পড়ছি। যাত্রী বাইরে আমরা বিগত 2 দিন আইসা এখান থেকে ফিরে গেছি। আগে বন্ধ থাকাতে আমাদের অনেক অসুবিধা হয়েছে, এখন ছাড়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। টিকিটের দাম বাড়া ছাড়াও শিডিউল বিপর্যয়, আসন সংখ্যা সীমিত সহ নানা কারণে 10% যাত্রী কমেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের। যাত্রীদের অভিযোগ, দফায় দফায় ট্রেনের ভাড়া বাড়লেও যাত্রী সেবার মান রয়েছে আগের মতোই। ফলে আগ্রহ হারাচ্ছেন যাত্রীরা।
এ অবস্থায় নতুন কোচ সংযোজন করার পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন রেলের পশ্চিমাঞ্চলের শীর্ষ কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ঘন্টার পর ঘন্টা যাত্রীরা প্ল্যাটফর্মে যাত্রার জন্য ট্রেনের অপেক্ষায় থাকেন, কিন্তু অপেক্ষা যেন আর শেষ হয় না। এটি রাজশাহী রেল স্টেশনের এখন প্রতিদিনের চিত্র। এখান থেকে প্রতিদিন 8টি আন্তনগর, 5টি মেল ও 2টি লোকাল ট্রেন চলাচল করে। শুধু ট্রেনের শিডিউল বিপর্যয় নয়, দফায় দফায় ট্রেনের ভাড়া বাড়লেও টিকিট পেতে বিড়ম্বনা আর আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেককে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় দাঁড়িয়েই, এমন অভিযোগ যাত্রীদের। ফ্যানগুলো চলে না, দেয় না ঠিক মতো, লাইটও থাকে না গাড়ির ভিতরে, টয়লেট অপরিষ্কার থাকে, দুর্গন্ধ ছড়ায়। গাদাগাদি করে যেতে হয়। হিলির ওই পাশে যাওয়ার পর তো খুবই একটা বাজে, চরম পরিমাণ বাজে ব্যবস্থার আর কি সম্মুখীন হই। সেবার মানটা তো ঠিক রাখতে হবে, সেবার মানটা তো আরো দিন দিন মনে হচ্ছে অবনতির দিকে যাচ্ছে। একসময় নিরাপদ ভ্রমণের জন্য যাত্রীদের আস্থার প্রতীক ছিল ট্রেন, কিন্তু দফায় দফায় ভাড়া বাড়লেও যাত্রী সেবার মান না বাড়ার কারণে সেই আস্থা হারাতে বসেছে রেলওয়ে। ঝামেলা এড়াতে তাই যাত্রীরা বিকল্প পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে, কিন্তু ট্রেনে তো সেটা আমরা পাই না। ট্রেনে না যেয়ে বাসে যাই, বেশি হলেও ভাড়া বেশি হলেও সুবিধা মতো এবং ভালোভাবে যাওয়া যায়। তবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা জানালেন, যাত্রী সেবার মান বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের 170টা ব্রডগেজ কোচ শীঘ্রই শুরু হবে, গত পরশুর থেকে আসা শুরু হয়েছে। এক্সিস্টিং যে সমস্ত ট্রেন আছে সেখানেও কোচ, নতুন কোচ দিয়ে চালাবো এবং আরো সংখ্যা বৃদ্ধি করবো। পশ্চিমাঞ্চল রেলওয়ের দেয়া তথ্য মতে সবশেষ চলতি বছরের 20 ফেব্রুয়ারি ভাড়া বাড়ানোর আগে প্রতিদিন গড়ে প্রায় 5000 যাত্রী রাজশাহী রেল স্টেশন থেকে তাদের গন্তব্যে রওনা হলেও বর্তমানে সে সংখ্যা নেমে এসেছে 4500-এ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আবারও নির্বাচন প্রসঙ্গ। সংবাদের আগের অংশে আমরা জানিয়েছিলাম ভোট গ্রহণ শেষে দেশের বিভিন্ন কেন্দ্রে চলছে গণনা। এই মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং সিলেটের জয়ন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। ভোট গণনার খবর জানতে প্রথমে চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, হ্যাঁ মামুন, ইতিমধ্যেই আপনি জানেন যে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। আর আমি এখন যে উপজেলাটিতে আছি, মুড়াপাড়া ইউনিয়নের একটি ভোট কেন্দ্র, এটি হলো গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ইতিমধ্যেই ভোট গণনাও শেষ হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিপুল সংখ্যক এলাকাবাসী এবং ভোটার তারা অপেক্ষা করছেন কখন ভোটের আজকের যেখানকার ফলাফল সেটি ঘোষণা করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং এখানকার যারা এলাকাবাসী রয়েছে এবং যারা ভোটার এবং ছোট ছেলেমেয়েরাও কিন্তু রয়েছে যারা এখানকার বসবাস করে, আশপাশে বাড়ি। এবং এটি কিন্তু একদমই মুড়াপাড়া যে এলাকা তার একদম শেষ সীমান্ত, অর্থাৎ একদম একটি গ্রামের প্রত্যন্ত অঞ্চল। আপনি জানেন রূপগঞ্জের, এখানে একদম শত শত মানুষ ভিড় করছেন, যেহেতু এখনই এখানে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। একটি উৎসব মুখর পরিবেশ, এখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু রয়েছে, তারাও এখানকার নিরাপত্তা সর্বোচ্চ যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য তারা সচেতন আছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মানে পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই ভোট কেন্দ্রের ঠিক সামনেই অপেক্ষা করছেন। আপনি জানেন যে এখানে যেহেতু চেয়ারম্যান এবং মেম্বার উভয় প্রার্থীদেরই একটি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, মূলত মেম্বার যারা প্রার্থী রয়েছেন তারা আপনি জানেন যে ঠিক এই আশপাশেই তারা বসবাস করেন, অর্থাৎ তা বিশেষ করে তাদের ফলাফল নিয়ে কিন্তু একটি বেশ একটি উত্তেজনাপূর্ণ অবস্থা এখানে রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও একদম সবশেষ অবস্থা আছেন, যেহেতু কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। তারাও এখানে সচেষ্ট আছেন যাতে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। এবং এই ভোট কেন্দ্রের ঠিক বাইরেও কিন্তু কয়েকশো মানুষ অপেক্ষা করছেন, তারা উকিঝুঁকি মারছেন দেয়ালের উপর থেকে, যে তারা অপেক্ষা করছেন কখন ফলাফল ঘোষণা করা হবে এবং তারা প্রত্যেকেই প্রত্যাশা করছেন তাদের নিজ নিজ পছন্দের প্রার্থী আজকে মেম্বার নির্বাচিত হবেন, চেয়ারম্যান নির্বাচিত হবেন। তবে সবাই প্রত্যাশা করলেও কিন্তু এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে রুমটিতে ভোট গণনা হয়েছে, ভোট গণনা শেষে এর মধ্যে কিন্তু এখানকার আপনি দেখতে পাচ্ছেন যে ভোট গণনা শেষ হয়েছে, টেবিলের উপরে ব্যালট সবগুলো সাজিয়ে রাখা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভোট গণনা শেষে কিন্তু সকল ব্যালট আসলে সাজিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই হয়তো এখানের ফলাফল ঘোষণা করা হবে। সেই ফলাফল ঘোষণার জন্য এখানে সকল মানুষ কিন্তু অপেক্ষা করছেন। তো বুঝতেই পারছেন যে একটি উৎসব
উৎসবমুখর পরিবেশ এই গঙ্গানগর স্কুলে এই মুহূর্তে বিরাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো 15 থেকে 30 মিনিটের মধ্যেই এখানকার ফলাফল ঘোষণা হবে, এখানকার মেম্বার কে জয়ী হয়েছেন এবং চেয়ারম্যানে কে জয়ী হয়েছেন। তো সেটি আমরা জানবো। আপাতত আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটের জৈন্তাপুরে আমাদের সহকর্মী আব্দুল আহাদের কাছে। তিনি আছেন সেখানে, তিনি জানাবেন সবশেষ অবস্থা। রাকিব, আপনাকে ধন্যবাদ। আসলে গত 2 দফা নির্বাচনের মতো এবারের আজকের নির্বাচনেও সিলেটে উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিলেটের 2টি উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো আমি এখন আছি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। এই জৈন্তাপুর উপজেলায় আজ সকাল থেকে আমরা ছিলাম এবং মানুষের কিভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে আমরা সেগুলো আপনাদের বিভিন্ন নিউজে আপনাদের জানিয়েছিলাম। তো আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যে আর আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এই কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হবে, এমনটি আমাদের বলেছেন যে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি। তো কিছুক্ষণ আগে আমি সিলেটের এই জৈন্তাপুর উপজেলার রিটার্নিং অফিসারের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে এবার আজকে সিলেটে 75 থেকে 80% ভোট আসলে পড়েছে। যদি আমরা গত 2টি নির্বাচনে এমনটি দেখিনি, মাত্র 55 থেকে 60% ভোট পড়েছিল গত প্রথম দফা এবং দ্বিতীয় দফা নির্বাচনে, কিন্তু আজকে অনেক বেশি ভোট পড়েছে। আমি কথা বলেছিলাম তার সাথে, তিনি বলেছেন যে সিলেটে গত 1 মাস থেকে আসলে টানা বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে যেমনটি দেখা গেছে যে জৈন্তাপুরের কোথাও কোনো বৃষ্টি হয়নি। তো মূলত এই আবহাওয়া অনুকূলে থাকার কারণে মানুষ আসলে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এবং সিলেটের কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। তো এই সিলেট জেলার পাশাপাশি সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা যেমনটি জানেন। এবং সিলেটের মোট 7টি বিভাগের মোট 7টি উপজেলায় নির্বাচন হয়েছে এবং 7টি উপজেলার মধ্যে 61টি ইউনিয়ন ছিল এবং সবগুলো ইউনিয়নে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আমাদের জেলা প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তাদের সেখানে কোনো ধরনের সমস্যা হয়নি। তো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই ভোট কেন্দ্রকে একটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে বলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এখানেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং এখন গণনা চলছে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সবশেষ খবর। দর্শক, সিলেট থেকে আব্দুল আহাদ এবং তার আগে নারায়ণগঞ্জ থেকে সহকর্মী মাহমুদ রাকিব জানাচ্ছিলেন নির্বাচন পরবর্তী যে ভোট গণনা তার খবরাখবর। বাংলার সময় আরো থাকছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে টাঙ্গাইলে লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠছে ইট ভাটা। জমির আবাদ কমার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের হাওড়াঞ্চলের প্রায় 1000 হেক্টর জমির আধা পাকা ধান পানিতে ডুবে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। এদিকে বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় ডুবে গেছে নেত্রকোনার মোহনগঞ্জের হাওড়াঞ্চলের জমির ধান। সোনালী ফসল ঘরে তোলার স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশায় রয়েছেন কৃষকরা। মৌলভীবাজার ও নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সদর, রাজনগর, কুলাউড়া ও বড়লেখা সহ মৌলভীবাজারের 6টি উপজেলার হাওড়াঞ্চলের প্রায় 1000 হেক্টর জমির কাঁচা ও আধা পাকা ধান এখন পানির নিচে। একই সঙ্গে প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় চরম হতাশায় রয়েছেন কৃষকরা। আমার 22-23 কে আছে ভাই জায়গা পাখনা ধান ভাই সুরপাখনা ধান আমি গেছি মাত্র গিয়া 10-12 মন গাছে সব লেগে গেছে পানি। যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বীজ, সার এবং কিছু স্বল্প পরিমাণ টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। এদিকে নেত্রকোনার মোহনগঞ্জে পাগলাজুর চর হাইস্তা বাঁধ ভেঙে হাওরের পানিতে ডুবে গেছে কাঁচা পাকা ধান। প্রাকৃতিক এ দুর্যোগ থেকে রক্ষা পেতে তড়িঘড়ি করে ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। কৃষক ভাইয়েরা দ্রুত শস্য কর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা চালাচ্ছে। যদি পানি বৃদ্ধি দ্রুত গতিতে না হয় তাহলে তারা কেটে ঘরে আনতে পারবে। নেত্রকোনার মোহনগঞ্জে এবার 6500 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে প্রথমে মহসিন কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, পরে তা চট্টগ্রাম কলেজেও ছড়িয়ে পড়ে। এ সময় চট্টগ্রাম কলেজের পুলিশ ক্যান্টিনে ভাঙচুর করা হয়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। বাংলার সময় আরো থাকছে। গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। কাঠফাটা রোদ আর তীব্র গরমে স্বস্তি নেই কোথাও। নিয়ম নীতির তোয়াক্কা না করে টাঙ্গাইলে লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠছে ইটভাটা। ইট তৈরিতে এসব ভাটায় দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ।
এতে ফসলি জমির আবাদ যেমন কমে যাচ্ছে, তেমনি ভাটার আশপাশের এলাকার মানুষ ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। অবশ্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। কাদির তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় কয়লা পোড়ানোর কথা থাকলেও টাঙ্গাইলের ভাটাগুলোতে পোড়ানো হচ্ছে কাঠ, আর জিগজ্যাগ চিমনির বদলে অধিকাংশ ভাটায় ব্যবহার হচ্ছে ড্রাম চিমনি। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন আশপাশের এলাকার মানুষ। আবার ইট তৈরির জন্য কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, এতে উর্বরতা হারাচ্ছে জমি। এই অবস্থায় কৃষকদের অভিযোগ, ফসলি জমিতে আগের মতো আবাদ হচ্ছে না। ধুলাবালি নাক মুখ দিয়ে ঢুকতে আছে, তারপরে গাছের ফল ফলান্তি মনে করেন যে কাঠের মতো শক্ত হয়ে থাকে, এগুলো খাওয়া যায় না, ধান চিটা হয়, গাছের ফল নষ্ট হয়ে যায়। এদিকে পরিবেশের ক্ষতির কথা জানালেও কাঠ পোড়ানো নিয়ে নানা অজুহাত ভাটা মালিকদের। আর পরিবেশ অধিদপ্তর বলছে আইন অমান্যকারী ভাটাগুলো চিহ্নিত করে তালিকা করা হয়েছে। কোন সময় কয়লা পুরি যখন লাকড়ির ক্রাইসিস হয়, তো এখন যে পড়তেছে আমরা কিছু হালকা কিছু লাকড়ি পুরি, ইট পুরাইতে পারতেছি না, যার জন্য আমার ফিনিশিং দেওয়া হইতেছে, হয়তো বা পরিবেশের কিছুটা নষ্ট হইতেছে। 120 ফিট চিমনি বিশিষ্ট ইট ভাটা যেগুলো কাঠ পোড়ানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, ডিসি অফিস, ইউনো অফিস থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে। বৈধ অবৈধ মিলিয়ে জেলায় প্রায় 209টি ইট ভাটা রয়েছে। একটি ভাটায় প্রতিদিন প্রায় 400 মণ কাঠ পোড়ানো হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। মাদারীপুরে চিকিৎসককে মারধরের প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। সকালে মাদারীপুর সদর হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা চিকিৎসকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ধর্মঘটে শুক্রবার থেকে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। গত বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালে এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক খন্দকার মইনুল হাসানকে মারধর করে রোগীর স্বজনরা। সব রিপোর্ট করা হয়েছে, কিন্তু ডাক্তার বলে আজকে ধর্মঘট, আজকে ভর্তি রোগী দেখবে না। শিশু দেখাইতে আসছিলাম, এখন ডাক্তার বলে দেখাইবো না, আমরা কি করব? ধর্মঘট করছে, আজকে ভর্তি করা যাবে না। আমরা বলছি ডেলিভারি রোগী, তারা বলছে না আজকে ভর্তি করা চলবে না, ক্লিনিকে নিয়ে যান। 24 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং হাসপাতাল ক্যাম্পাসে একটা পুলিশ বক্স স্থাপন করতে হবে, এটা আমাদের দাবি। এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা ও ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলার জনজীবন। কাঠফাটা রোদ আর তীব্র গরমে স্বস্তি নেই কোথাও। চুয়াডাঙ্গায় গতকালের মতো আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ, সেই সাথে বাড়তি বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে ঘন ঘন লোডশেডিং। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এছাড়া ঝালকাঠিতেও বেড়েছে তাপমাত্রা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একটু প্রশান্তির আশায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন অনেকে। মানুষের পাশাপাশি পশু পাখিদের প্রাণও হয়ে উঠেছে ওষ্ঠাগত। বাংলা সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন। এবার গলা কেটে হত্যা করা হলো ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিমকে। শিক্ষার্থীদের বিক্ষোভ। আমার শিক্ষক মূল্য জ্ঞান জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই। তৃতীয় দফা নির্বাচনে 614টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অর্ধশতাধিক। টিকিটের দাম বাড়ানো সহ নানা অব্যবস্থাপনায় পশ্চিমাঞ্চলের রেলওয়ে। যাত্রী কমেছে 10%, সেবার মান নিয়েও অভিযোগ। এবং পাহাড়ি ঢলে মৌলভীবাজারের হাওর অঞ্চলের প্রায় 1000 হেক্টর জমির আধা পাকা ধান পানির নিচে, হতাশায় কৃষকরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।